মা, তুমিও আমার উপর রেগে গেছো না? তুই আমাকে মা বলে ডাকবি না। আমার মুখ তুই রাখলে না। আমি বারবার দেখেছি যে তুই সব সময় আমাকে অপদস্থ করছিস। তুমি বিশ্বাস করো, তুমি অপদস্থ হয় এটা আমি কখনো চাইনি, কিন্তু এমন একটা পরিস্থিতি যে আমার কিছু করার ছিল না মা। আচ্ছা তুমিও বলো যে তুমি যে আমার বিয়ে ঠিক করছো, এটা তো তুমি আমাকে বলোনি, তাহলে আমার দোষটা কোথায়? তুই যে আমাকে না জানিয়ে ইন্দিরাকে বিয়ে করেছিলি, তুই কি সুখী হয়েছিলি? মা, তুমি যে যুক্তিতে আমাকে ইন্দিরাকে বিয়ে করতে বারণ করেছিলে সেই যুক্তি কিন্তু ধোপে টেকেনি। দেখো, আমি সুস্থ, একদম সুস্থ দেহে তোমার সামনে দাঁড়িয়ে আছি। ক্ষতি যা হবার হয়েছে তো চৌধুরী বাড়ির, তাদের কাছে তাদের বাড়ির মেয়ে ইন্দিরা আজ স্মৃতি। অপূর্ব, কথার মার পাচ্ছে তুই মাকে ভোলাতে যাস না। ইন্দিরার মৃত্যু তোর জীবনটাকে নষ্ট করে দেয়নি? হ্যাঁ, দিয়েছিল। ইন্দিরাকে আমি বড্ড ভালোবাসতাম মা। একটা সময় তো মনে হয়েছিল আমি আর বাঁচবই না, কিন্তু মা, জীবন বড় অদ্ভুত জানো। সে সব কিছুকে অতিক্রম করে এগিয়ে যায়, ক্রমাগত এগিয়ে যায়, থেমে থাকে না। আমাকে স্তোক বাক্য শোনাস না। অন্নদার মেয়ে ঝর্ণার সঙ্গে আমি তোর বিয়ে ঠিক করেছি, তার কি হবে? আমার ছেলে হয়ে কেন তুই এরকম করছিস? মা, একটা অসহায় মেয়ে আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, আমি তাকে ফিরিয়ে দেবো। তুমি কি চাও তোমার ছেলে অমানুষ হয়ে বেঁচে থাকুক? একটা অজানা অচেনা মেয়ের অনুরোধ তোর মায়ের আশা আকাঙ্ক্ষার চেয়ে বড় হলো? আচ্ছা আচ্ছা, তুই একবারও মায়ের কথা ভাবলি না? তুই তুই এইভাবে মাকে তুই ছোট করলি। আমি বুঝতে পারছি তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো মা, তোমাকে আমি কি করে বোঝাবো? অত সময় আমার হাতে ছিল না, আমাকে খুব খুব কুইকলি একটা ডিসিশন নিতে হয়েছিল। আর তাছাড়া শতরূপা অজানা অচেনা নয়, তোমার একটু মাথাটা ঠান্ডা হোক, আমি তোমাকে পরে সব বলবো। আর তাছাড়া এটাও তো ঠিক মা যে তুমি যে ঝর্ণা না কার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো, এটা তো আমি জানতাম না। একটা কথা শুনে রাখ, ওই মেয়েটাকে আমি কোনোদিনও বউ হিসেবে মেনে নিতে পারবো না। আমার গুরুদেবের নিধান, ঝর্ণার সঙ্গে আমি তোর বিয়ে দেবই। সেটা সম্ভব নয় মা। বেশ, তা যদি সম্ভব নয়, তাহলে একটা কথা মনে রাখিস, আমার মৃতদেহের ওপর দিয়েই তোকে নতুন সংসার করতে হবে। মা, পুলিশের ওপর আস্থা রাখো পরি। তুমি নিজেও তো কিছুদিন পুলিশে ছিলে, তুমি তো জানো যে পুলিশকে কি অবস্থার মধ্যে কাজ করতে হয়। জানি, সব জানি। তার সঙ্গে এটাও জানি যে মাঝে মধ্যে পুলিশরা কিন্তু সব কিছু জেনেও ডিউটিতে গাফিলতি করে। যাকে দেখুন না, আমার দাদু একটা জলজান্ত মানুষ, হাওয়ায় তো মানুষ তো উড়ে যেতে পারে না বলুন। এত দিন হয়ে গেল কোনো খবর নেই। সে তো আমিও জানি। সব শুনে আমার তো ধারণা হচ্ছে যে ওই সুজিত অথবা সুদীপ, ওদের মধ্যে কেউ একজন কাকাবাবুকে কিডন্যাপ করেছে। যদি তাই হয়, আপনি দুজনকে ধরে লকআপে ঢুকিয়ে দিচ্ছেন না কেন? বেধড়ক মারুন, পরিষ্কার করে সত্যি কথাটা বলে দেবে যে দাদুকে কোথায় লুকিয়ে রেখে দিয়েছে। পরি, প্রমাণ ছাড়া ওভাবে তো কাউকে ধরে আনা যায় না। আমি দেখছি। না রঞ্জিত আঙ্কেল, আপনি যদি এরমভাবে দেখেন তাহলে তো মা, ঠাম্মা, বাবা সবাই তো টেনশনে একেবারে পাগল হয়ে যাবে বলুন। এদিকে আমি পড়েছি দুটা না, এক তো দাদুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমিও ছোটাছুটি করতে পারছি না, কেননা রূপার শরীরটা খারাপ, রূপা এসে আমাদের বাড়িতে আছে, কি করি বলুন তো? এদিকে মা বাবা সকলে আমার ওপরে রাগ করছে। রূপা যাতে ন্যায় বিচার পায় সেটা আমি দেখব। আঙ্কেল, হ্যাঁ, মন্ত্রী দুর্যোধন তলাপাত্র অত্যন্ত ক্ষমতাশালী, আর ওর নেটওয়ার্কও দারুণ। সেই জন্য জীবনে অনেক অপরাধ করেও ও আইনের ধরাছোঁয়ার বাইরে থাকতে পেরেছে। কিন্তু এবার মন্ত্রীকে আমি বিপাকে ফেলতে পারব।
সত্যি পারবেন রঞ্জিত আঙ্কেল? পুলিশের প্রোটেকশন নিয়ে ওই লাল বাতি করা গাড়িতে করে এসে আমাকে মন্ত্রী চমকে দিয়ে গেল, তখন আপনারা কোথায় ছিলেন? পরি, শুধুই আমাদের ব্যর্থতাটা দেখো না, হতাশ হয়ে পড়বে। হতাশ তো হচ্ছি আঙ্কেল। মন্ত্রী যেভাবে এসে আমাকে চমকে দিয়ে গেল, রূপাকে কি আর নিজের কাছে রাখতে পারবো? ও যদি রূপাকে নিয়ে চলে যায় আমি কি করবো বলুন তো? দেশটা মগের মূল্য নাকি? দেশে এখন আইন আছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধীর অপরাধ প্রমাণ হলে সে আইনের শাস্তি পাবেই। আমি রূপার প্রোটেকশনের ব্যবস্থা করছি। তবে আমি তোমাকে কথা দিচ্ছি পরি, মন্ত্রীর ছেলে যদি অপরাধী প্রমাণ হয় তাহলে তাকে আমি আইনের শাস্তি দেবই। ঘন্টা খানেকের মধ্যেই তো ফিরে আসবে বলল। 4 ঘন্টা হতে চলল, হাঁটা পথেই তো যাবে বলল। রাস্তায় গাড়ি ঘোড়ায় আটকে পড়ার ব্যাপার নেই। তাহলে কি সোমা? এত জেদ ভালো নয় জগদীশ বাবু। রূপার যা হবার তা তো হয়েইছে। সোমারও যদি সেরকম কোনো দুর্ঘটনা ঘটে। না না না, এসব কেন ভাবছি? সোমা নিশ্চয় কোথাও আটকে পড়েছে। মন্ত্রীর বিয়ে 24 ঘন্টা সময় দিয়েছিল, তাও তো কেটে গেছে। তবে কি? আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে আপনি রাজি থাকলে ভালো, না হলে আপনি, আপনার মেয়ে, আপনার ফ্যামিলির ভবিষ্যৎ ঠিক করে দেবেন মন্ত্রী নিজে। মন্ত্রীর বিয়ের কথা সত্যি হবে না তো? ওরা কি সোমাকে? আমি কার কাছে যাব? আমি বাইরে বেরিয়ে পরীক্ষাটা ফোন করব? না, তাহলে আবার রূপা জেনে যাবে। হায় ঈশ্বর, আমায় কি কোনো মেয়েটাই শান্তি দেবে না? না না, আর 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 অপেক্ষা করা ঠিক হবে না। যা করে আমায় এক্ষুনি করতে হবে। আমায় থানায় যেতে হবে। সোমা, সোমা, তুই আমাকে চিন্তা ফেলে দিচ্ছি। তুই তুই কোথায় ছিলি? কি হলো, চুপ করে আছিস কেন? বল না, কোথায় ছিলি তুই? কোথায় ছিলি সোমা? আপনার ফোন। বাবার ফোন তোমার মোবাইলে? না, আমার ফোন মানে তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। না না, ভুল হচ্ছে না, কথা বলে দেখুন না। হ্যালো, আমি মন্ত্রী পিয়ে বলছি। সোমা বাড়ি ফিরেছে? ফিরেছে। চিন্তা হচ্ছিল তো, দেখলেন আমাদের ক্ষমতা। আজ ছেড়ে দিলাম, এরপর যদি আমাদের কথা মতো না চলেন, মেয়ে কিন্তু আর বাড়ি ফিরবে না। আমায় ভয় দেখাচ্ছেন, কোনো লাভ নেই। আমি রূপার অত্যাচারীদের শেষ থেকে ছাড়বো, শুনেছেন? শুনছি শুনছি, সবই শুনছি। আপনিও শুনে রাখুন, যে ছেলেটার মোবাইল থেকে আপনি কথা বলছেন, এরকম বেশ কয়েকজন ছেলে আপনাদের উপর নজর রাখছে 24 ঘন্টা। কি করছেন, কোথায় যাচ্ছেন, সব আমার নখদর্পণে। ভেবে দেখুন কি করবেন। এরপর কোনো দুর্ঘটনা ঘটলে আমাকে কিন্তু দোষ দেবেন না। গুড নাইট। মাস্টার ফোনটা দিন।
ফোনটা দিন। বাবা বাবা কার ফোন? রঞ্জিত। কে রঞ্জিত? রঞ্জিত বাবুকে চেনো না? পুলিশ অফিসার। এই বাড়ির সঙ্গে খুব দহরম মহরম আছে, মানে এই বাড়ির লোকজন খুব ডিপেন্ড করে ওর ওপর আর কি। এই বাড়িতে যতগুলো অঘটন ঘটেছে সব কিছু থেকে রঞ্জিত বাবু এদের হেল্প করেছে। এমনকি ওই দাদাকে বিষ খাওয়ানোর মিথ্যে অভিযোগে শতরূপাকে রঞ্জিত বাবুই অ্যারেস্ট করেছিল। ও, তার মানে থানার অফিসারকে চাপে রাখার জন্য পরি রঞ্জিতকে ফিট করেছে। এই খবরটা মন্ত্রীর কানে তুলে দিতে হবে, সেই সঙ্গে মুখোমুখি হয়ে আমাদের পুরনো সম্পর্কটা ঝালিয়ে নিতে হবে। বিশাখা তো সেদিন আড়াল থেকে মন্ত্রীর হম্বিতম্বি দেখেছে, আমাকে এসে বলছিল বুঝলে কি করলে মন্ত্রীর কাছাকাছি পৌঁছানো যায়। আমার খুব হাসি পেল। ও তো আর দুর্যোধনের সঙ্গে তোমার পরিচয়ের কথা জানে না। তুমি মুখ ফুসকে বিশাখাকে আমার আর মন্ত্রীর সম্পর্কের ব্যাপারটা জানিয়ে দাও না তো? তোমাকে বিশ্বাস নেই। পাকা কাঁচ কাঁচিয়ে দিতে তুমি ওস্তাদ। পাগল নাকি? মানুষ একবার ভুল করে, আমি আর কখনো ভুল করি? আর তাছাড়া আমি এমন অ্যাক্টিং করলাম যেন ভাজা মাছটি উল্টে খেতে জানি না। রঞ্জিতের খবরটা তো মন্ত্রীর কানে তুলবই, আর সুযোগ পেলে এই বাড়ি বিক্রি করা নিয়ে আমার যা সমস্যা হচ্ছে সেটাও বলবো, যাতে মন্ত্রী আমাকে সাহায্য করতে পারে। হ্যাঁ গো, মন্ত্রী সাহায্য করলে এই বাড়ি আর সম্পত্তি সব আমাদেরই হবে, তাই না? হবে, যদি তুমি কথাটা কম বলো। ভ্যার করে যদি সবাইকে সবকিছু জানিয়ে দাও, তাহলে কপালে লবডঙ্কা ছাড়া আর কিছু জুটবে না। হলো যোগাযোগ মন্ত্রীর সঙ্গে? তাড়াতাড়ি করে ফেলুন। দেখুন ওনার যা ক্ষমতা, যে কোনো দিন কিন্তু মেয়েটাকে জোর জবরদস্তি পরীর কাছ থেকে নিয়ে চলে যাবে, তখন আর আমাদের কিচ্ছু করার থাকবে না। কেন? তুমি তো বলেছিলে যে সুদীপের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করবে, কি হলো তার? ও তো যোগাযোগ করতে রাজি, কিন্তু মন্ত্রী বলে কথা, একটা তো সূত্র চাই যেটা ধরে এগোতে হবে। এমনি এমনি তো দেখা করতে চাইবেন না নিশ্চয়ই। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তবে সুজিত কিন্তু চেষ্টা করছে, তুমিও সুদীপকে বলো না চেষ্টা করতে। আর হ্যাঁ, ভালো কথা, তুমি কি জানো যে পরি রঞ্জিত বাবুকে সবকিছু জানিয়েছে? জলের তরে ভেসে যাওয়া মানুষ যখন একটা ছোট্ট খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে না, পরির অবস্থাটা ঠিক সেরকম। ওই এসপিকে ধরেও এখন বাঁচার চেষ্টা করছে, কিন্তু জাস্ট কোনো লাভ হবে না, বুঝেছেন তো? আমি আছি তো। আমি বরং আজই একবার চলে যাই মন্ত্রীর কাছে, গিয়ে দেখি না কি হয়, কতদূর কি করা যায়। আরে না না, ওরকম তাড়াহুড়ো করবার কোনো দরকার নেই। মন্ত্রী বলে কথা, তার কাছে যেতে গেলে আমাদের কিন্তু আট ঘাট বেঁধে যেতে হবে। একবার যদি উনি না বলে দেন তখন কি হবে বলো তো? আর এমনিতেও ছেলের জন্য এখন মাথার ঘায়ে কুকুর পাগল। দেখুন তাড়াহুড়ো আমাদের করতে হবে, হ্যাঁ? মেয়েটা একবার এই বাড়ি থেকে চলে গেলে আমাদের আর কিচ্ছু করার থাকবে না। কাজে আমরা যেটাই করব সেটা তাড়াতাড়ি করতে হবে। একবার যদি মন্ত্রীকে আমরা হাত করতে পারি, তাহলে তো দলিল ছাড়াই বাড়ি বিক্রির ব্যবস্থা হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি তো ভাবছি মন্ত্রী তলাপাত্রকেই এই বাড়িটা কেনার অফার দিয়ে দিলে হয় না? কেন মন্ত্রী এবারই কিনবে কেন? কেনর উত্তরটা খুঁজে বার করতে হবে। পরীকে মাঝখানে রেখে এক ঢিলে দুই পাখি মারতে হবে। কই দেখি দেখি, মুখখানা দেখি। ও মা, দিব্য লক্ষ্মীশ্রী রয়েছে, টানা টানা চোখ। আমি তো দেখেই বুঝে গেলুম, কিন্তু আমার সই সে তো বুঝলো না। সই মানে তোমার শাশুড়ি আর আমি গঙ্গা জলে সই পাতিয়েছিলুম গো। সে কি আজকের কথা?
সই হলে কি হবে? কৃষ্ণ তো আমাদের কপালে আলাদা আলাদা করে রেখেছে। সে বিদেশে গেল ম্যাম হতে, আর আমি দিশি হয়ে গাঁয়েই পড়ে রইলুম। এই দেখো কৃষ্ণের মরণ। শুধু নিজের কথাই বলছি, তোমার কথাটা বলো মা। কি জানতে চান বলুন? আমার নাম শতরূপা। না, ঠিকুজি কুষ্টি জানতে আসিনি। আমি বলছিলাম কি, এই যে ওরছুরি তোর বিয়ে বলে অপূর্ব তোমাকে বিয়ে করে নিয়ে এলো, নিশ্চয়ই তোমার বাড়ির লোকেরা জানে। আমার বাড়িতে তেমন কেউ নেই যে খোঁজ খবর নেবে। ওমা, তাই নাকি? আরে কৃষ্ণ কৃষ্ণ, এই জন্যই তো হুট করে বিয়েটা সারতে পারলে। কোনের বাড়ির লোকেরা কি আর খোঁজ খবর না নিয়ে বিয়ে দিত? অপূর্ব তো মাকে কিছুই জানায়নি। দুর্গা খুব কষ্ট পেয়েছে। শত হলো মা তো। অপূর্বর প্রচুর ফাঁড়া, মায়ের আশীর্বাদই তা কেটে কেটে যাচ্ছে। অপূর্ব একবার দুর্গাকে জানাতে পারতো। তোমাকে দেখে তো খুব বুদ্ধিমতী বলে মনে হয়। নিশ্চয়ই অনেক দূর লেখাপড়া করেছো। অপূর্বর মাথায় তো তুমিই বুদ্ধিটা খেলাতে পারতে। শাশুড়িকে যদি বলা খাওয়া থাকতো, তাহলে বিয়েটা এমন ম্যাড় না হয়ে বাদ্যি বাজনা বাজিয়েও তো বিয়েটা হতে পারতো। মেয়েদের জীবনে বিয়ে তো একটা স্বপ্ন গো। আমার ঝর্ণার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। ঝর্ণা? আমার মেয়ে ঝর্ণা। দুর্গা তো আমাদের মা মেয়েকে গাঁ থেকেই তুলে নিয়ে এলো এখানে। কি না, ঝর্ণার সঙ্গে অপূর্বর বিয়ে দেব। কিন্তু ওই যে কৃষ্ণের ছাপ, অপূর্বকে স্বামী হিসেবে পাওয়া ঝর্ণার কপালে নেই। তোমার কপালে ছিল, তুমি পেলে। তবে একটাই ভয়, ঝর্ণাটা না আবার গলায় দড়ি দিয়ে মরে।